নমস্কার সবাইকে, গুড মর্নিং। আজকে আমরা একটা অন্যরকম সেশন করতে আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে গতকাল আইআইটি জ্যামের রেজাল্ট প্রকাশিত হয়েছে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের বরাবরই খুব ভালো রেজাল্ট হয়, এবারেও সেরকম প্রত্যাশিত রেজাল্ট এসছে। প্রত্যেক বছরের যে ধারাবাহিক সফলতা এবছরও অক্ষুণ্ণ থেকেছে। আইআইটি জ্যাম সহ সর্বভারতীয় পরীক্ষায় ছাত্ররা আমাদের এখানকার সফল হয়, তার নজির আমরা বিগত দিনেও দেখেছি। আমরা আজকে আমাদের মধ্যে আমাদেরই কেমিস্ট্রি বিভাগের অন্যতম ছাত্র শোভন ঘোষ, তাকে পেয়েছি। শুভন, কেমিস্ট্রিতে শুভন AIR-1 অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে ফার্স্ট হয়েছে। ওদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের রেজাল্টটা আমি জাস্ট অনুষ্ঠান শুরুর আগে একটু বলে দিই। কেমিস্ট্রিতে শুভন AIR-1, সায়ন ধারা AIR-11, তাপস মণ্ডল AIR-54, সোহান ঘোড়াই AIR-60, স্বর্ণাভ মণ্ডল AIR-64, সায়ন সাঁতরা AIR-92, সৌম্যজিৎ দত্ত AIR-113, দীনেশ মণ্ডল AIR-123। এছাড়া বায়োলজিক্যাল সায়েন্সেও খুব ভালো রেজাল্ট হয়েছে। সোহমরাজ মাইতি AIR-4, মনোসিজ ইয়তি AIR-11, প্রিয়াংশু মিশ্র AIR-49, রণদীপ দত্ত AIR-59, সাগ্নিক রয় AIR-113। ফিজিক্সের রেজাল্ট একটু বলে দিই। ফিজিক্সে নীতিশ হালদার AIR-5, অর্পণ গিরি AIR-27, প্রিয়ব্রত ভট্টাচার্য AIR-54। ম্যাথমেটিক্সের রেজাল্ট ঋচিক সামন্ত AIR-87, সংকেত দত্ত AIR-107। প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের পক্ষ থেকে। আমরা আজকে শুভন ঘোষ, তার একটা ছোট্ট সাক্ষাৎকার নেব। প্রথমেই স্বাগত এবং তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। শুভন, খুব ভালো রেজাল্ট হয়েছে এবং প্রত্যাশিত রেজাল্ট, এবং আমরা তোমাকে যতটুকু অবজার্ভ করেছি হোস্টেল থেকে শুরু করে স্টাডি রুম থেকে শুরু করে তোমার ক্লাসে পারফরমেন্স এবং রেগুলারিটি ক্লাসে, এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যারা শিক্ষক রয়েছেন তারা বরাবরই তোমার সিরিয়াসনেস, তোমার পড়ার প্রতি কনসাসনেস এবং তোমার ডিসিপ্লিন লাইফ, এটাকে প্রচণ্ড রকমভাবে অন্যান্য তোমার প্রিয়ার গ্রুপের যারা রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমাদের সবাইকেই অনুপ্রাণিত করেছে। খুব সুন্দর একটা রেজাল্ট এসছে। প্রথমেই আমি তোমার কাছে জানতে চাইব যে বিদ্যামন্দিরকে তুমি যে জন্য উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন করেছিলে, আজকে তোমার থার্ড ইয়ারে প্রায় শেষের দিকে, এবং একটা ভালো খবর তোমার জন্য যে তুমি ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করলে আইআইটি জ্যাম পরীক্ষায়। এক্ষেত্রে তোমার এই যে ডিসিশন, যেটা তুমি বিদ্যামন্দিরকে, আমি জানতে চাইবো যে আফটার এইচএস তুমি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরকে কেন পছন্দ করেছিলে? আফটার এইচএস আমাদের স্যার যেগুলো ছিল, আমরা যেখানে টিউশন পড়তাম, তারা এই বিদ্যামন্দির সম্পর্কে অবগত, কারণ বিগত তাদের ছাত্রগুলো এখান থেকে পড়ে অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট করেছে। আমরা শুধু নামটাই শুনেছিলাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, এখানে কিভাবে পড়াশোনা হয় আমরা কিছুই জানতাম না। তারপরে স্যার আমাদের বলেছিল ফর্ম ফিল আপ করতে, সেখানকার আমাদের টিউশন স্যার তাহলে বললো ওটা ডেফিনেটলি খুব ভালো একটা ইনস্টিটিউশন, ওখান থেকে প্রচুর ভালো রেজাল্ট হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন, মেনটেনেন্স, সুন্দর পড়াশোনা, মানে কোনো ঝামেলা নেই, এরকম জায়গা। আমরা এসেও সেরকমই দেখেছি। আস্তে আস্তে আমরা পুরো 2.5 বছরের শেষ, আজকে প্রায় আর 2 মাস পর আমাদের সেশনটাও শেষ হয়ে যাবে। মানে প্রত্যেকটা দিন ডিসিপ্লিন, সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত প্রত্যেকটা সময় ঘন্টা ধরে সমস্ত কিছু ডিসিপ্লিন। মোবাইল ফোন আমাদের ইউজ হয় না 2 ঘন্টা, তার মধ্যেও সমস্ত কিছু করা যায়, এটাই তার প্রমাণ। বিদ্যামন্দির তো অবশ্যই এর জন্য অবশ্যই দায়ী। আমাদের যে ক্লাস সিস্টেম, মানে আমাদের স্যার যে ক্লাসের স্যারগুলো থাকেন,
তারা ক্লাসের বাইরেও সবসময় আমাদের জন্য অ্যাভেলেবেল। আমরা যে কোনো সময় স্টাফ রুমে হেল্প নিতে পারি, যে কোনো সময় যে কোনো বিষয়, নট অনলি ফর স্টাডি। আমরা কেরিয়ারের জন্য আমরা অনেক কিছু আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে কোথায় কিভাবে কি করব, সবসময় স্যার আমাদের গাইড করেন প্র্যাকটিক্যাল বিষয়ে, যে কোনো কিছুতে। আমাদের মহারাজ থাকেন, তারা সবসময় গাইড করেন। সমস্ত মিলিয়ে বিদ্যামন্দিরের অবদান অনেকটাই। আহ, আমি যে প্রশ্নটা করেছিলাম তোমাকে, সেই প্রশ্নের সুবাদেই আমি আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে, এবং তুমি অনেকটা বললে যে বিদ্যা মন্দিরের পুরো যে অ্যাটমসফিয়ার এবং একটা বলা যেতে পারে পরিবেশ, যে পরিবেশ পড়াশোনার জন্য অত্যন্ত উপযোগী। এবং এক্ষেত্রে বিদ্যা মন্দিরে তুমি বললে যে মাত্র 2 ঘন্টার জন্য মোবাইল ফোন দেওয়া হয়, এবং তুমি বললে যে 2 ঘন্টার জন্য মোবাইল ফোন ব্যবহার করেও সেই মোবাইলের ব্যবহারটা যদি আমরা উপযুক্তভাবে করতে পারি তাহলে আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা হেল্প হয়। এখন সারাদিন মোবাইল কেউ পাচ্ছে না, সন্ধেবেলা খাওয়ার পরে 9:30টার পরে তোমরা মোবাইল পাচ্ছ। এই যে সময়টুকু, মানে সারাদিন অপেক্ষা করার পরে 2 ঘন্টা মোবাইল পেলে ম্যাক্সিমাম ছাত্রদের যেটা হয়, মাইন্ডসেট থাকে যে তারা সেই মোবাইল নিয়ে তারা হয়তো এন্টারটেনিং বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকে। তো এক্ষেত্রে তুমি নিশ্চয়ই ওই এন্টারটেনিং জিনিসপত্র নিয়ে শুধু ব্যস্ত থাকতে না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে, এবং এই মোবাইলটাকেও তুমি পড়াশোনার হাতিয়ার করতে। তো এই যে মাইন্ডসেটটা তৈরি হলো, এই মাইন্ডসেট তৈরি হওয়ার পেছনে মহারাজদের, সুপারিনটেন্ডেন্ট মহারাজরা যারা তোমাদের হোস্টেলে অভিভাবকের মতো তোমাদেরকে গাইড করেন, এইরকম একটা মাইন্ডসেট নির্মাণের ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি? মানে তারা তোমাদেরকে কিভাবে অনুপ্রাণিত করতেন যে যেটুকু সময় তোমরা মোবাইল পাচ্ছ সেইটুকু সময় তোমরা বাজেভাবে মোবাইলটাকে ইউজ না করে মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করো, সেটা কিভাবে তোমাদের গ্রুমিং করতেন মহারাজ? হ্যাঁ, মহারাজ যেমন আমাদের যেটা টাইম ছিল সেটা সন্ধ্যাবেলা 5টা থেকে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত টাইম। এছাড়াও আমাদের কোনো ছুটির দিনে হলিডেজ গুলোতে টোটাল মোবাইল দেওয়া হয়। আমাদের নিজেদের যদি কোনো প্রয়োজন থাকতো মহারাজদের কাছে আমরা মোবাইল চেয়ে নিই। মহারাজা যেটা বলতেন যে মোবাইল নিয়ে যেটা কাজ করা, যেটার জন্য তোমরা বিদ্যা মন্দিরে এসছো সেটা হচ্ছে তোমাদের পড়াশোনা করা। সেটা করে নেওয়ার পর যদি তোমাদের হাতে প্রচুর টাইম থাকে, অবশ্যই কিছু এন্টারটেনমেন্ট জিনিস দেখতে হবে, কারণ সারাদিন তো আর পড়া যায় না এরকম ভাবে। আর যেহেতু আমরা অনলাইনে ক্লাস একটা কোর্স নেওয়া হয়েছিল, এবার সেই কোর্সে যে ভিডিও রেকর্ডেড আমরা পরে দেখতাম। এবার রেকর্ডেড দেখার জন্য আমার কাছে 2-3 ঘন্টা টাইম, আর ওর মধ্যে আমাদের রেকর্ডেডটা সম্পূর্ণ দেখতে হবে, ওর একটা চাপ থাকতো। এই চাপের জন্য হয়তো আমরা কিছু এন্টারটেনমেন্ট জিনিস দেখতাম না। এই চাপের পরে ওটা যখন আমাদের মোবাইলটা জমা দেওয়া হতো মহারাজের কাছে, তারপরে সেই লেখাগুলোকে আমরা পড়তাম, সেই নোটগুলোকে প্র্যাকটিস করতাম, বই পড়তাম, এরকম ভাবে। ঠিক, তার মানে তোমাদের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হয়ে গেছিল, এবং যেহেতু তুমি মোবাইলটা কম সময়ের জন্য ব্যবহার করতে পারছো, সুতরাং ওই কম সময়ের মধ্যে তোমার যে অনলাইন কোর্সের যে স্টাডি মেটেরিয়াল, যে ভিডিও লেকচারগুলো রেকর্ডেড ভার্সন, সেগুলো তোমাকে পড়ে নিতে হবে, এবং তাদের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটা অনুযায়ী তোমাদের ডেইলি ওয়ার্ক সেটাকে তোমাকে ফুলফিল করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনের যে সুফল সেটা অনেক ছাত্রছাত্রী নিতে পারছে, অনেক ছাত্রছাত্রী নিতে পারছে না। কিন্তু অনলাইন পড়াশোনার সুফলটা যদি প্রপারলি নেওয়া যায় তাহলে কিন্তু একজন ছেলে বা মেয়ে সে কিন্তু সফল হতে পারে এবং শীর্ষস্থান অধিকার করতে পারে। আজকে কিন্তু শুভন তার একটা দৃষ্টান্ত। পরের প্রশ্ন সেটা হচ্ছে, আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ একটা অটোনোমাস কলেজ। এখানে একাডেমিক যে কারিকুলাম সেটা কলেজের দ্বারাই পরিচালিত হয় এবং এই কারিকুলামটা কলেজই ঠিক করে। সেক্ষেত্রে এই যে সিলেবাসটা তোমার আইআইটি জ্যামের প্রিপারেশনের জন্য কতটা হেল্পফুল? এটা অনেকটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে সিলেবাসটা বানানো হয় সেটা এরকম কম্পিটিটিভ এক্সাম, আইআইটি জ্যাম, গেট, নেট, টিআইএফআর, এই সমস্ত যে সিলেবাসের উপর ভিত্তি করে বানানো হয়। এবার যদি সিলেবাসে, যেহেতু আমাদের তো কনস্ট্যান্ট থাকে না, সিলেবাস চেঞ্জ হয়, সেরকম আমাদের কলেজের সিলেবাসও চেঞ্জ হয়। এর আগের বছর যে চেঞ্জটা হয়েছে, আমাদের 6 সেমেস্টারে কিছু জিনিস ছিল যেগুলোকে আমাদের 5th সেমেস্টারে নিয়ে আসা হয়েছে, কারণ এখন আমাদের 6 সেমেস্টার চলছে, আইআইটি জ্যাম পরীক্ষা হয়ে গেছে, যাতে আমাদের যে 5th সেমেস্টারের মধ্যে আইআইটি জ্যামের যেগুলো সিলেবাস সেগুলো যাতে আমাদের কলেজের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমাদের কলেজের সমস্ত ক্লাসগুলো আমাদের ডিসিপ্লিন ভাবে করানো হয়, আমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করি, সেই রকম ভাবে জ্যামের মানে প্রায় পুরো সিলেবাসটা ওখানেও কমপ্লিট হয়ে যায়। মানে তুমি বলতে চাইছো যে সিলেবাসটা এমন ভাবে স্ট্রাকচারাল ওয়েতে করা আছে যে 5th সেমিস্টার পড়লে
ফিফথ সেমিস্টার পর্যন্ত পর্যন্ত পুরোটা পড়ে নিলে তোমার আইআইটির সিলেবাসটা পুরোটা কভার হয়ে যাচ্ছে। সুতরাং আলাদা করে এফোর্ট দেওয়ার কোনো দরকার হচ্ছে না। আর ক্লাসগুলো যেহেতু খুব ডিসিপ্লিন ওয়েতে হয়, প্রত্যেকটা ক্লাস হয়, প্রত্যেকটা টপিক হয়, সেই কারণে স্টুডেন্টসরা কিন্তু পুরো একটা বলা যেতে পারে ইন্টিগ্রেটেড প্রিপারেশনের সুযোগ পায়, যেটা কিন্তু সব থেকে আমি বলবো যে অটোনোমাসের ইউনিকনেস এবং আমাদের কলেজেরও এটা একটা ইউনিকনেস। কারণ যুগোপযোগী, সময় উপযোগী কারিকুলাম এবং সিলেবাস এবং পুরো তার লেসন প্ল্যান, এটা এত সিস্টেম্যাটিক, এত সাইন্টিফিক ভাবে করা আছে এবং টিচাররা এত ডেডিকেটেড, যে কারণে কিন্তু আমাদের প্রত্যেক বছর এই ধারাবাহিকতা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে সেটা বজায় থাকে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। হোস্টেলে অনেকে বলে যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, আবার অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু একটা হোস্টেল যদি তার পরিবেশ খুব সুন্দর হয় তাহলে সেখানে কিন্তু কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকে না। তার এক্সাম্পল হিসাবে আমি বলবো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, কারণ আমি নিজেও বিদ্যা মন্দিরের এক্স স্টুডেন্ট। আমি কথা বলছি বর্তমান ছাত্রের সঙ্গে, 2 মাস পরে সেও এক্স স্টুডেন্ট হয়ে যাবে। তো আমরা প্রত্যেকেই রিয়েলাইজ করেছি যে আমাদের তো হোস্টেলে সবই অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কিছুই ছিল না, এবং আমরা সেটা করেছি। এবং এই যে অ্যাডভান্টেজ গুলো হোস্টেলে থাকার, যেরকম পিয়ার গ্রুপ লার্নিং, বন্ধুদের সঙ্গে আমরা কোনো বিষয় নিয়ে, কোনো টপিক নিয়ে অনবরত ডিসকাস করতে পারতাম, ক্লাসের পরে এসে আমরা স্টাডি রুমে ডিসকাস করতে পারতাম। আমরা যে টপিকটা বুঝতে পারলাম না, আমার অন্য কোনো বন্ধু বা সিনিয়র দাদারা বুঝতে পারছে, তাদের কাছ থেকে বুঝে না। বিশেষ করে যখন ফার্স্ট ইয়ারে আসতাম, যে ফার্স্ট ইয়ারের বিশাল বড় স্টেপ জাম্প আফটার এইচএস, কি করব সেই সময় একটা ভীতি কাজ করতো, তখন সিনিয়র দাদারা কিন্তু বিরাট হেল্প করতো। এবং ক্লাসের পরে যে জায়গাগুলো বুঝতে পারতাম না, আমরা সিনিয়র দাদাদের হোস্টেলে গিয়ে সেগুলো বুঝে নিতাম। এক্ষেত্রে তোমাকে মানে আমার এক্সপিরিয়েন্স এটা, তোমাকে কি সেম ভাবে হেল্প করেছে, বা তোমাকে কিভাবে হোস্টেল অ্যাটমসফিয়ার, হোস্টেলের দাদারা এবং তোমার পিয়ার গ্রুপ যারা বন্ধুরা, তারা কিভাবে হেল্প করেছে, গ্রুপ স্টাডি কিভাবে হেল্প করেছে? প্রথমে যখন আমি বিদ্যা মন্দিরে আসলাম 2022 সালে, তখন তো বাড়ি থেকে আসার পর একটা মন খারাপ। তখন মন খারাপের প্রথম সঙ্গী দাদারা আমাদের মানে বলতো যে কিছু হবে না, আমরাও আছি, 2 বছর 3 বছর আমরাও আছি, কোনো চিন্তা নেই, এইভাবে কেটে যাবে। এই প্রথম আস্তে আস্তে ওরা যে সাহসটা দিত, আস্তে আস্তে আমরা সাহস পেয়েছি। আর গ্রুপ স্টাডি ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ এখানটায়, কারণ আমাদের ক্লাসের পরে আমাদের যে কলেজ, সেটাই আমাদের স্টাডি হল। মানে শুধু স্যার থাকে না, বাকি আমরা সমস্ত স্টুডেন্ট থাকি। বা যে কোনো কোয়েশ্চেন নিয়ে, ম্যাথমেটিক্স এর প্রবলেম, আমাদের যে কোনো কোয়েশ্চেন প্রবলেম, আমরা যেটা না পারি সেটা অন্য কারোর কাছে যায়, সে না পারলে আমার কাছে আসে, সবশেষে না পড়লে বই দেখি, তারপরে স্যার তো আছে ক্লাসে। এরকম ভাবে যে গ্রুপ স্টাডির ব্যাপারটা, সেটা তো প্রচুর হেল্প করে। যে কোনো বিষয় আমাদের প্র্যাকটিক্যাল নিয়ে ডিসকাশন, প্র্যাকটিক্যালের কি হচ্ছে কি না হচ্ছে এটা বুঝতে পারছি না, তারপরে একটা কিভাবে করবো এর পরে থিওরি ক্লাসগুলো, কোনটা কে বুঝতে পারছে না, যারা একটু পিছিয়ে পড়ে তারা সবাই মিলে আমরা একই স্টাডি হলে পড়তাম, বেশিরভাগ সবাই মিলে মিশে পড়তাম। আমার কাছে যে বইটা আছে ওর কাছে নেই, শেয়ার করে। বই শেয়ার তো ভেরি গুরুত্বপূর্ণ এখানটায়, কারণ সবার কাছে সমস্ত বই অ্যাভেলেবেল থাকে না। আমাদের বিদ্যামন্দির লাইব্রেরি আছে, কারোর কাছে কিছু সেট বই থাকে, কারোর কাছে কিছু সেট বই থাকে। এবার যেহেতু আমরা একই কমন স্টাডি হলে ইউজ করতাম, সেই জন্য সমস্ত বই যেন মনে হতো আমার, মানে এত বইয়ের ভান্ডার আছে, মানে সবকিছু মিলিয়ে আমার কমপ্লিট একদম। একদম হোস্টেলের কথা যখন এলো, আমি আরেকটা জিনিস বলি যে প্রত্যেকের কিন্তু একটা ডেইলি রুটিন বা স্টাডি প্ল্যান থাকা উচিত। এবং এক্ষেত্রে সব স্টুডেন্টরা সাইন্টিফিক ডেইলি রুটিন বা স্টাডি প্ল্যান বানাতে পারে না। কিন্তু রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের হোস্টেলের একটা ইউনিকনেস হচ্ছে সেখানকার ডেইলি রুটিন। আমি যেহেতু প্রাক্তন ছাত্র, আমি বলবো না, আমি বর্তমান ছাত্র, শুভনের কাছে শুনে নেবো তোমাদের হোস্টেলের ডেইলি রুটিনটা তুমি একটু শেয়ার করো। হ্যাঁ, মানে আমাদের ডেইলি রুটিনটা এতটাই ডিসিপ্লিন, জাস্ট ফলো করলেই কমপ্লিট ডিসিপ্লিন ফলো করা হয়ে যাবে। যেমন আমাদের ফার্স্ট রাইজিং বেল বাজে 5 AM এ, রাইজিং বেল বাজে, তারপরে 5:30টার সময় আমাদের প্রেয়ার শুরু হয়। প্রেয়ার 6:15 ভ্যারি করে, প্রেয়ারে গান হয়, তারপরে ভ্যারি করে। তারপরে আমাদের ব্রেকফাস্ট থাকে, চা কফি, সেগুলো 6:30 পর্যন্ত দেওয়া হয়। তারপরে আমাদের স্টাডি টাইম শুরু হয় 6:30 থেকে 9:20 পর্যন্ত। খেতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের স্টাডি টাইম থাকে, সেলফ স্টাডি টাইম। সেই টাইমে আমরা পড়ি, 9:20 খাই, তারপরে 10টা পর্যন্ত আমাদের কলেজ শুরু হয়। 10টার আগে আমাদের স্নান আর ড্রেসপত্র চেঞ্জ এগুলো করে নিয়ে আমরা কলেজে। 10টা থেকে প্রায় 4টে পর্যন্ত ক্লাস থেকে, ডেইলি দিনে ক্লাস হয়। ক্লাস তো ফুল ফেজে হয়, কোনো ক্লাস মিস হয় না, খুব একটা মেজর কারণে ক্লাস মিসই হয় না, টোটাল ক্লাস রেগুলার হয়। তারপরে 4টে থেকে আমাদের একটু খেলার টাইম, বিকেলে ঘুরে বেড়ানো। 4টে থেকে আবার 5:30 বা গ্রীষ্মের দিকে প্রেয়ারটা 6টার সময় চেঞ্জ হয়ে যায়। প্রেয়ার আবার সন্ধ্যাবেলা 1 ঘন্টায় 7টা পর্যন্ত। 7টা থেকে 9টা পর্যন্ত আবার আমাদের স্টাডি টাইম, সেলফ স্টাডি টাইম, সেখানে 2 ঘন্টা। তারপরে আবার খাওয়ার ঘন্টা বাজে 9টায়।
9টা থেকে 10টা পর্যন্ত আমাদের একটু আমরা নিজেদের মধ্যে আলোচনা, গল্প গুজব, বাড়ির সাথে ফোন ইত্যাদি করে সেরে ফেলি 10টা পর্যন্ত। 10টার পরে আবার স্টাডি টাইম শুরু হয় 11টা পর্যন্ত। মানে টোটাল একটা কমপ্লিট রুটিন। এবং শুভন যেটা বললো, আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন সেটা হচ্ছে দুবেলা যে সকালের মর্নিং প্রেয়ার এবং ইভিনিং এর যে প্রেয়ার, এই দুটো কিন্তু খুব ভাইটাল। কারণ এই দুটো প্রেয়ারে যারা আমি দেখেছি, আমি ব্যক্তিগতভাবেও আমার যদি পুরোনো অ্যাটেন্ডেন্স রেকর্ড দেখা হয় তাহলে দেখা যাবে যে এই দুটো প্রেয়ার আমি কিন্তু খুব শরীর খারাপ না হলে মিস করিনি। মানে সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স আমার থাকতো এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন। এটা যারা করে আমি নিজে রিয়েলাইজ করি এটা, যে এই দুটো মর্নিং এবং ইভিনিং অ্যাক্টিভ পার্টিসিপেশন যদি কেউ করে, যদি সত্যি সত্যি প্রেয়ারে যে আমাদের যে জিনিসগুলো করানো হয়, ফার্স্ট হচ্ছে আমাদের চ্যান্টিং করানো হয় মর্নিং প্রেয়ারে, তারপরে আমাদের গীতা পাঠ হয়, তারপর একটুখানি আমাদের ধ্যান করানো হয়, মনঃসংযোগ করানো হয়, তারপরে আমরা গান করি, ডিভোশনাল সং। এই টোটালটার যে আমাদের 30 থেকে 45 মিনিটসের এই এন্টায়ার যে সেশনটা প্রেয়ার হলে এবং ইভিনিং আওয়ারে ঠাকুরের ভজন হয়, খণ্ডনভব হয়, তারপর স্তোত্র হয়, তারপরে আমাদের আবার ধ্যান মনঃসংযোগ হয়, তারপর একটু কিছু পাঠ হলো, গান হলো। এই যে টোটাল দুটো আওয়ার, মানে দুটো টাইমে মর্নিং অ্যান্ড ইভিনিং, এই যে মানে এটা যে কি পরিমাণ হেল্প করে আমাদের মনঃসংযোগের জন্য। এবং সারা দিনের যে আমাদের ক্লান্তি, আমাদের ডে শুরু হয় একটা ভালো কিছু দিয়ে, এবং সারাদিন ক্লাস করা, তারপরে আমাদের পুরো ক্লান্তিটাই চলে যায় এবং তারপর আমরা পড়ার দিকে ফোকাস করতে পারি। এই যে জিনিসটা, এবং তারপর মহারাজরা আমাদের জন্য কিছু কিছু সাজেশন, কিছু কিছু কথা, তাদের এক্সপিরিয়েন্স এমনভাবে শেয়ার করেন যেগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। সুতরাং এই যে সকালের এবং সন্ধেবেলার প্রেয়ার, এই প্রেয়ারটা যারা, ধরো তুমি আর 2 মাস পরে তোমার সেশন শেষ হয়ে যাবে, তুমি কি বলবে, বার্তা দেবে কি, যে এই অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রেয়ারে এটা করার দরকার আছে কি নেই? ডেফিনেটলি দরকার আছে, প্রচুর দরকার আছে। এই যে ধ্যান করার পর মানে আলাদাই একটা এনার্জি চলে আসে। আমাদের যে গানগুলো হয়, দেশাত্মবোধক গান হয়, ভক্তিগীতি গান হয়, মানে গান করতে করতে মানে আলাদাই ফ্লো চলে আসবে। তারপরে আমরা এক মনে মহারাজের কথা মতন স্টাডি হলে চলে যাই, তারপরে পড়া শুরু করি ফুল ফেজ। আমাদের তো অল্প সময়, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে আমরা যতটুকু আমাদের সিলেবাস, যতটুকু কারিকুলাম আছে সব আমরা কমপ্লিট করে ফেলতে পারি। মানে জাস্ট শুধুমাত্র মহারাজের কথা শুনে আমরা যেটুকু করতে বলে আমাদের সেগুলো করলেই কমপ্লিট হয়ে যায়, এক্সট্রা কিছুই করতে হয় না। ডেইলি রুটিনটার মধ্যে আমাদের থাকলেই ব্যাস কমপ্লিট হয়ে যায় সমস্ত কিছু। তার মানে এছাড়া আমি যতটুকু জানি তুমি আরো একটা অপরচুনিটিস পেয়েছো যে শ্রী ভবনে থাকার। এবং শ্রী ভবনে আমাদের যে একটা ইভিনিং প্রেয়ারের যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে ওখানে আরতিটা হয় এবং ডেইলি পুজো হয়। সুতরাং সেই শ্রী ভবনে আমি দেখেছি, আমি নিজেও থেকেছি, একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার সেখানে কিন্তু থাকে। এবং এই স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ারটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোথাও গিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে দরকার, এবং সেখানে স্টুডেন্টদের মাইন্ডসেটটাই পাল্টে দেয়। তোমার রিয়েলাইজেশন কি? আমাদের মানে যখন আমরা শ্রীভবনে প্রথম প্রবেশ করি তখন আমাদের যে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট তিনি বলেছিলেন যে শ্রীভবনে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা আছে। আমরা ওখানকে একদম ভক্তিভাবে যাই। ওখানে প্রেয়ার হলে গেলে আমাদের মানে আলাদাই অ্যাটমসফিয়ার। ওখানে গেলে আমাদের চিন্তা ভাবনা, আমরা চারিদিকে হই হুল্লোড় যাচ্ছে, আমাদের ঠিক যেই প্রেয়ার হলে ঢুকি সবাই চুপ, যতক্ষণ হয় 40 মিনিট 45 মিনিট, তারপরে আবার আমাদের ডেইলি লাইফে ফিরে আসি। ওখানে গেলে সবাই চুপ, কাম, কোয়াইট, তারপরে ধ্যান যেরকম হয় রুটিনে, স্তোত্র যেরকম হয়। একদমই তাই। এবং যত দিন যায় আমরা তত রিয়েলাইজ করি যে বিদ্যা মন্দিরে আসাটা যেরকম ঠাকুরমা স্বামীজির কৃপা ছাড়া সম্ভব নয়, এবং ঠাকুরমা স্বামীজির কৃপায় বিদ্যা মন্দিরের ছাত্ররা সত্যি সত্যি একটা জায়গাতে পৌঁছে যায়। এবং সেটা অবশ্যই ভগবানের আশীর্বাদ, কৃপা এবং মায়ের কৃপা না হলে সম্ভব নয়। এবং যখন 3rd ইয়ারে ছাত্ররা গিয়ে শ্রীভবনে পৌঁছায়, এবং বারবার করে এই মানে 2 মাস পরে তোমার আরো রিয়েলাইজেশন হবে যে যখন এই বিদ্যা মন্দিরের স্টুডেন্ট লাইফটা শেষ হয়ে যাবে তখন প্রত্যেক ছাত্রই খুব ইমোশনাল হয়ে পড়ে। এবং যে যেখানেই পড়াশোনা করুক, যত বয়স হোক না কেন, তারা কিন্তু বারবার বিদ্যা মন্দিরে ফিরে আসে। এই কারণে যে বিদ্যা মন্দিরের 3 বছর, কারোর 5 বছর, এখন পিএইচডি হয়ে গেছে, তারও বেশি সময় থাকার সুযোগ তৈরি হয়ে গেছে। যে যতদিনই থাকুক না কেন তার কাছে, তার জীবনের কাছে সেটা একটা স্বর্ণালী অধ্যায় হিসাবে থেকে যায়। তার কারণ হচ্ছে বিদ্যা মন্দির এমন একটা পরিবেশ, এমন একটা জীবন
বিদ্যা মন্দির উপহার দেয়, যে জীবনটা সত্যি মানে সর্বোত্তম পাওয়া বলে মনে হয়। আমি এরপরে কয়েকটা তোমার পেছনের দিকের কথাতে চলে যাব। প্রথমত হচ্ছে আমি এখনকার যারা ছাত্রছাত্রী তাদের একটা বিরাট ধারণা আছে যে শহরের স্কুল, বড় বড় নামি ইংলিশ মিডিয়াম স্কুল, ভালো ইংরেজি জানা, এইসব না হলে বোধ হয় সর্বভারতীয় পরীক্ষাতে সফল হওয়াটা এখনকার দিনে কঠিন। তো এক্ষেত্রে তোমার স্কুল জীবন সম্পর্কে এবং তুমি তোমার যে গ্রাম, তোমার জেলা, মানে তুমি কোনখান থেকে এসছো, কিরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, তোমার স্কুল লাইফটা কেমন ছিল, কোন কোন স্কুলে তুমি পড়েছো, সেই বিষয়গুলো সম্পর্কে একটু যদি জানো ভালো হয়। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে করিমপুর, নদিয়া। নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর বলে একটা শহর। আর করিমপুর শহর থেকে আমার বাড়ি একটু ভেতরে, একদম গ্রাম বাংলা। আমার বাবা একজন কৃষক, আমার মা একজন গৃহবধূ। আর আমি প্রথম আমার প্রাইমারি স্কুল থেকে, মানে আমাদের মায়ের বা বাবার ইচ্ছে ছিল ইংলিশ মিডিয়ামে বা অন্য নার্সারি ভালো স্কুলে ভর্তি করা, কিন্তু আর্থিক সচ্ছলতার জন্য হয়ে ওঠেনি সেটা। আমি প্রাইমারি স্কুলে পড়ি, মধ্যগোপালপুর প্রাইমারি স্কুল। তারপর সেখানে 4 পর্যন্ত পাশ করার পর সেখানে চলে যায় আমাদের গ্রামের আরেকটি স্কুল, সেনপাড়া রাধারানী হাই স্কুল। সেখানে আমি আমার ম্যাট্রিক পাস করি। তারপরে আমাদের যেহেতু গ্রামের স্কুলে ওখানে 11-12 ছিল না, তারপরে আমাকে একটু দূরে করিমপুরে চলে আসতে হয়, করিমপুর জগন্নাথ হাই স্কুল। সেখান থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করি। তারপরে তো স্যারের কথা শুনে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ, হাওড়া, এখানে অ্যাডমিশন। সুতরাং বোঝাই যাচ্ছে একটা গ্রামের প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের সন্তান। এই ক্ষেত্রে বাবা মায়ের ইচ্ছা ছিল যে ইংলিশ মিডিয়ামে পড়ানোর, কিন্তু সাধ থাকলেও সাধ্যে কুলোয়নি। কিন্তু রামকৃষ্ণ মিশনে আসা এবং রামকৃষ্ণ মিশনে এসে তারপর অল ইন্ডিয়াতে ফার্স্ট র্যাঙ্ক করা, এবং এক্ষেত্রে আমি একটা কথা বলবো, একটা বিষয় আমি অবগত করি যে রামকৃষ্ণ মিশনে কিন্তু যারা মেধাবী ছাত্র তারা কখনোই অর্থনৈতিক কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের কোনো সমস্যা তৈরি হলে সবসময় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির পাশে থাকে, এবং অর্থনৈতিক প্রতিকূলতা তার কাছে কোনো বাধা হয়ে দাঁড়ায় না সে যদি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে পড়াশোনা করে। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে তোমাকে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কিভাবে স্কলারশিপ দিয়ে হেল্প করেছে, বা তুমি কি কি স্কলারশিপ পেতে? হ্যাঁ, যেহেতু আমি সেন্ট্রালের ইন্সপায়ার স্কলারশিপ পেতাম, ওটা হিউজ অ্যামাউন্ট, সেটাতে আমার মেকআপ হয়ে গেছে বেশিরভাগ। বাদ বাকিরা মহারাজ বলেছে ঠিক আছে, লাস্ট পর্যন্ত যেরকম দেখা যাবে মানে ম্যানেজ করে দেবে। মানে ইন্সপায়ার স্কলারশিপ মান্থলি 5,000, ওটা। আর আমাদের হোস্টেলের ফিজ, আমাদের যেহেতু হোস্টেলের ফিজ আর মানে আমাদের ওগুলো খুবই কম, মানে আমাদের ওর মধ্যেই প্রায় কমপ্লিট হয়ে যায়। হোস্টেল ফিজ, কলেজ ফিজ আর আমাদের খাওয়ার যে মেস ফিজ, সেগুলো মিলিয়েই প্রায় 5,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। যেহেতু ওটা আমার স্কলারশিপের মধ্যে চলে আসছে, প্রায় ওটা হয়ে যায়। আর কিছু বাকি থাকলে বাবা মা আছে, না হলে তো মহারাজরা আছে, ওটা কমপ্লিট হয়ে যাবে। ওটা নিয়ে এসে থেকে আমাদের কোনো চিন্তা নেই। মানে এখানে কোনো ছাত্র, তোমার বন্ধুরা যারা না, ইন্সপায়ার পায় না তাদের কোনো চিন্তা নেই। তাদের তাদের তো এখান থেকে আলাদা, মানে সারদাময়ী স্কলারশিপ, আরো অনেক অনেক স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওটা তো সেন্ট্রাল স্কলারশিপ, আরো আরো অনেক স্কলারশিপ পাই, কলেজ থেকে স্কলারশিপ পাই। স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ গুলো ছাড়াও রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের আলাদা করে নিজস্ব স্কলারশিপ স্কলারশিপ ফান্ড আছে, অ্যালামনি অ্যাসোসিয়েশনের স্কলারশিপ ফান্ড আছে, যেগুলো দিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টরা স্কলারশিপ পেয়ে থাকে। ফলে কোনো রকম ভাবে কেউ তার অর্থনৈতিক প্রতিকূলতার জন্য পড়াশোনার ক্ষেত্রে কোনো ব্যাঘাত হবে এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজই করবে না রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে। এবং বাবা মারা যেটা সব থেকে মানে নিশ্চিন্ত থাকেন যে আমি এখানে দিয়ে গেলাম মানে আমার কোনো দিক দিয়ে কোনো চিন্তা নেই যে আমি মান্থলি ফিজটা জোগাড় করতে পারছি না, তার মানে আমার ছাত্রকে, আমার ছেলেকে কোনো কথা শুনতে হবে কিনা, বা তারা কোনো বন্ধুদের কাছে কোনোভাবে অপমানিত হতে পারে কিনা, এই জাতীয় কোনো বিষয়বস্তু কিন্তু এখানে তৈরি হয় না। এটা একটা বড় দিক যে তুমি ভর্তি হলে এবার নিশ্চিন্তে তুমি কারিকুলাম ফলো করো, স্টাডি আওয়ার ফলো করো এবং নিশ্চিন্তে পড়াশোনা করো। এইটা কোথাও গিয়ে তোমার কি একটা মানসিক প্রশান্তির জায়গা ছিল যে আমার পড়াশোনা ছাড়া আর অন্য কোনো হেডেক নেই? সে তো অবশ্যই, পড়াশোনা ছাড়া অন্য কোনো চিন্তা করতে হয় না। টাকা পয়সা নিয়ে বাবাকে খুব একটা বলতে হয়নি যে টাকা পাঠাও, নিজেদের অবস্থা আমি জানতাম। তো এবার আমার পরের প্রশ্ন যে এবার তোমাকে আরেকটা বড় ডিসিশন নিতে হবে যে তুমি এরপর এমএসসি করার জন্য কোন আইআইটি কে পছন্দ করবে। তুমি কিছু ভেবেছো যে? হ্যাঁ, আইআইটি বোম্বে।
মানে আমাদের স্যারদের সাথে কথা বলে, দাদাদের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি এর আগে, আইআইটি বোম্বে কেমিস্ট্রির জন্য ডেফিনেটলি ভালো জায়গা। আইআইটি বোম্বেতেই তুমি হ্যাঁ, পড়তে চাও? মোটামুটি ইচ্ছা এখন আইআইটি বোম্বে। ওকে। এবং এরপরে তোমার ফিউচার প্ল্যান কি আছে? মানে তুমি নেক্সট এমএসসি করার পরে কি করবে ভাবছো, বা তোমার ফিউচার অ্যাম্বিশনটা যদি একটু বলো। ফিউচার অ্যাম্বিশন বলতে এমএসসি করার পর আমার প্লেসমেন্ট এর ইচ্ছা আছে, ওখান থেকে যদি প্লেসমেন্ট হয় তার সাথে সাথে আমি মানে গভর্নমেন্ট এক্সামের জন্য পড়বো প্লেসমেন্টের। প্লেসমেন্টের পরে তুমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নেবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন তোমাকে, মানে এই মুহূর্তে প্রশ্ন নয় ঠিক, একটা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যে ধরো এই যে তোমার একটা প্রিপারেশন নিলে এবং তুমি এটা একটা অত্যন্ত কঠিন পরীক্ষা, সর্বভারতীয় পরীক্ষা এবং একটা প্রেস্টিজিয়াস পরীক্ষা, প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। তো এখানে সর্বভারতীয় স্তরে প্রথম হওয়া, এটা মানে নিঃসন্দেহে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং তোমার কাছে একটা বিরাট বড় আত্মবিশ্বাসের জায়গা। তো আমরা একটা জিনিস অবজার্ভ করি যে যারা মাধ্যমিকে ফার্স্ট হয়, অধিকাংশরা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হতে পারে না, আবার উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়, আবার দেখা যায় যে নিট বা জেইতে হলো না, বা পরের দিকে তারা কোথাও গিয়ে সেই নিজেদের জায়গাটা ধরে রাখতে পারে না। তো এখানে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের যে অরিয়েন্টেশন, এই অরিয়েন্টেশনটা তোমার এই আত্মবিশ্বাস ধরে রাখা এবং তোমার এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে কিভাবে হেল্প করবে, যেটা তুমি মনে করছো যে এখান থেকে এমন কিছু জিনিস তুমি শিখে গেলে, এমন কিছু ডিসিপ্লিন শিখে গেলে, এমন কিছু তুমি পরিবেশে থেকে এমন কিছু কিছু চরিত্রের গুণাবলী অর্জন করলে, যাতে করে তোমার মনে হচ্ছে যে আমার একটা এমন একটা মানসিক অবস্থা তৈরি হয়েছে যার জন্য আমি যে কোনো পরিস্থিতি তৈরি হোক না কেন, যখন যেভাবেই পরিস্থিতি তৈরি হোক না কেন, আমি লড়াই করব এবং আমি সফল হব। হ্যাঁ, সেটা তো প্রথম থেকে শেখা আমাদের মহারাজদের কাছ থেকে, স্যারদের কাছে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। নিজেদের প্রতি বিশ্বাস হারালে হবে না কোনো সময়, মানে নানান প্রতিকূলতার সম্মুখীন হবে, আমিও হয়েছি। মানে শুধুমাত্র রেজাল্ট খারাপ না, নানান আরো প্রতিকূলতার সম্মুখীন, তখন আমাদের মহারাজরা বলতো যে হ্যাঁ ঠিক আছে, নিজের প্রতি বিশ্বাস রাখো আর পড়ে যাও, পড়ে যাও, পড়তে যাও, পড়লে তো কোনোদিনও খারাপ হবে না। এটা আমাদের বলতো যে পড়লে কোনোদিনও খারাপ হবে না, ভালোই হবে। যতদূর চাইছো তুমি, যতদূর হয়তো পাবে না, কিন্তু কিছুটা পাবে। এই জন্য আমরা তার উপরে বিশ্বাস করে এবং নিজেদের উপরে বিশ্বাস করে শুধু পড়ে যেতাম, কিছু তো কিছু একটা হবে, খারাপ তো হবে না। সেরকম ভাবে আমরা পড়ে যেতাম। সেই আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে আছে যে একবার ফেল করলেও কিছু হবে না, আবার আমাদের লড়াই করতে হবে, কামব্যাক করতে হবে আমাদের। কতবার ফেল করবে, ঠিক একবার হবে, এই বিশ্বাসটা আমাদের মধ্যে এখান থেকে হয়েছে। ডিসিপ্লিন তো আছে, আর আমরা যেটা জানি যে ডিসিপ্লিন ওয়েতে করলে সমস্ত কিছু ভালো হয়, তার তো প্রমাণ পাচ্ছি আমরা। তার মানে তুমি বলতে চাইছো যে এখান থেকে যে যে জিনিসগুলো তুমি শিখে গেলে, একটা হচ্ছে ডিসিপ্লিন, সেকেন্ড হচ্ছে হার্ড ওয়ার্ক, সেলফ কনফিডেন্স, থার্ড হচ্ছে সেলফ কনফিডেন্স, এবং ফোর্থ যে জিনিসটা সেটা হচ্ছে, যেটা তোমার পুরো কথাবার্তার মধ্যে দেখতে পেলাম, সেটা হচ্ছে অহংকার শূন্যতা। কারণ যেটা হয় যে একটা বিরাট অ্যাচিভমেন্ট করার পরে একটা একটা অহংকার চলে আসে এবং সে একটু নিজেকে বিশাল বড় মনে করে। কিন্তু এখানকার অরিয়েন্টেশন সবসময়ই একেবারে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। এই যে প্রতিনিয়ত এখানকার পরিবেশ, এখানে মহারাজরা যেভাবে অরিয়েন্টেড করেন ছাত্রদের, আমার মনে হয় যে আমিও নিজেও রিয়েলাইজ করি, এটা প্রতিটা মুহূর্তে রিয়েলাইজ করি যে এই যে এমন একটা, মানে চট করে বোঝা যাবে না যে এই ছেলেটার মধ্যে এত পোটেনশিয়ালিটি রয়েছে, এই ছেলেটা এত কিছু করতে পারে, চট করে বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যাবে না। কিন্তু আলটিমেটলি কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু রেজাল্ট চলে আসবে যেটা মানুষকে বিস্মিত করবে। কিন্তু সেই রেজাল্ট বা অ্যাচিভমেন্টের পরেও এখানকার ছাত্ররা, ছাত্রী বলছে এই কারণে, কারণ আমাদের কিছু অনলাইন কোর্স হয় এখন, যেখানে ছাত্রীরাও পড়াশোনার সুযোগ পায়। প্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলিং সেল থেকে আমাদের প্রচুর কোর্স কন্ডাক্ট করা হয়, কম্পিটিটিভ এক্সামস, স্কিলের প্রচুর কোর্স করা হয়, যেটা ওপেন ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে। আমরা ইতিমধ্যেই আমরা সিম্বায়োসিসের সঙ্গে একটা এমওইউ করেছি এবং সেখানে আপনারা জানেন যে সেখানে ডিস্টেন্স লার্নিং এর একটা সেন্টার হিসাবে সিম্বায়োসিসের ওয়েস্ট বেঙ্গলে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে রিপ্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলিং সেল রয়েছে। সুতরাং এছাড়া কম্পিটিটিভ এক্সামসের ইউপিএসসি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, ব্যাংক, রেল,
সমস্ত কম্পিটিটিভ এক্সামসের যে অনলাইন কোর্স সেগুলোতে ছাত্রীরা অংশগ্রহণ করে। প্লাস হচ্ছে স্কিলের প্রচুর কোর্স হচ্ছে, এআই, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি। তো এই জন্য ছাত্রীর কথাটা বারবার চলে আসছে, ছাত্রদের পাশাপাশি আমরা ছাত্রীদের কথাও বারবার বলছি। এবং আজকের দিনে তো বলতেই হবে, তার কারণ আমরা জানি যে সুনিতা উইলিয়ামস সারা বিশ্বের কাছে একটা বড় আশ্চর্যজনক একটা অ্যাচিভমেন্ট। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা নারী শক্তির জাগরণ, এবং স্বামীজি বারবার বলেছিলেন যে সমাজের হচ্ছে দুটো ডানা, একদিকে নারী একদিকে পুরুষ। সুতরাং এই প্রতিষ্ঠান স্বামীজির স্বপ্নের প্রতিষ্ঠান, এবং আজকের দিনে দেখতে পাচ্ছি যে শুভন তার অ্যাচিভমেন্ট গতকাল এবং আজকে সারা বিশ্বে আরেকটা অ্যাচিভমেন্টের আমরা সাক্ষী হলাম, সুনিতা উইলিয়ামস। তো এই জন্যই বারবার করে বলছি। তো পাশাপাশি চলেই আসে এই শব্দবন্ধ। তো আমরা এই যে যেটা বলছিলাম যে এই যে অহংকার শূন্যতা, এবং টোটালি একটা স্বামীজির ভাবাদর্শে যে জীবন গঠনের যে শিক্ষা, সেটা আমাদের কোথাও গিয়ে আমাদের জীবনকে অন্যভাবে পরিচালিত করবে। এছাড়া ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তো রয়েছেই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার ক্লাস আছে, তাই আর সময় নষ্ট করব না। তোমাকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের সবার প্রার্থনা খুব ভালো হোক তোমার আগামী দিনগুলো, এবং এগিয়ে চলো খুব সুন্দরভাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।